মঞ্চে আসবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি ও কথা সাহিত্যিক সাবের অর্ণব। শুভ সন্ধ্যা। সম্মানীয় উপস্থিতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন। অনুপ্রাণে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। আমি ভালো বক্তা নই, ভালো শ্রোতা। যার বইয়ের উপর আলোচনা করার দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে, তিনি যখন আলোচনা করেন, তার গল্প যখন শুনি, মুগ্ধ হয়ে শুনি, সেই মানুষের কবিতার বই নিয়ে আমাকে আলোচনা করতে হচ্ছে আজকে। তাও আবার আমার সামনে আমার আরেকজন প্রিয় মানুষ, কবি সর্দার ফারুক, উনি আছেন। তো আমি একটা ভিতরে ভিতরে একটা চাপ অনুভব করছি। হাফিজ রশিদ খানের আজকের আলোচিত কবিতার বইয়ের শিরোনাম হচ্ছে নারী স্থান ও পার্শ্ববর্তী চিত্রকল্প। হাফিজ রশিদ খান বাংলা কাব্যজগতে একটি স্বতন্ত্র বলিষ্ঠ কণ্ঠস্বর। তার সাহিত্য যাত্রা শুরু হয় ৮০ দশকের প্রথম ভাগে, মানে 1982 সালে তার প্রথম কবিতা গ্রন্থ প্রকাশিত হয়। তার কবিতা গ্রন্থের নাম ছিল জ্যোৎস্না কেমন ফুটছে। সেই থেকে একবিংশ শতাব্দীর বর্তমান সময় পর্যন্ত তিনি নিরলসভাবে নিরবচ্ছিন্নভাবে কবিতা লিখে যাচ্ছেন। এই যে দীর্ঘ একটা জার্নি, এই যে দীর্ঘ কবিতা যাপন, কবিতার সাথে যার বসবাস, এরকম একজন মানুষের কবিতা আমার আজকের আলোচ্য বিষয়। তার কবিতার কাব্যযাত্রা শুরুতেই জনলগ্নতা ও সামাজিক দায়বদ্ধতার যে সুরটি বাজিয়েছিলেন, তার সর্বশেষ কাব্যগ্রন্থ এই নারী স্থান ও পার্শ্ববর্তী চিত্রকল্প, তাতে আরো পরিণত, আরো ব্যক্ত, আরো দার্শনিক গভীরতায় পরিপূর্ণ হয়ে উঠেছে। এই বইয়ের ফ্লাপে কবি নিজেই তার কবিতা বিষয়ক যে দর্শন উল্লেখ করেছেন, সেখান থেকেই তার এই কবিতা গ্রন্থ বিষয়ক একটি পথ নির্দেশক হিসাবে কাজ করছে এবং খুব ধারণা করা যায় যে এই বইয়ে, এই কবিতা বইয়ে কি ধরনের কবিতা স্থান পেয়েছে। তিনি সেই ফ্লাপে কবিতাকে আখ্যায়িত করেছেন অভ্যন্তরীণ মুক্তির মসনবী পথ, দ্বন্দ্বমূলক ভাববা এবং যুক্তি বিযুক্তির পরম মমতা বলে। একটি কবিতার বইয়ে অনেক কবিতা থাকে। এই কবিতার বইয়ে প্রায় 64টির মতো কবিতা আছে। এই অল্প সময়ে একটি কবিতার বই নিয়ে আসলে আলোচনা করা অনেকটাই কঠিন। তারপর যারা আমন্ত্রিত অতিথি যারা আছেন, যারা সাহিত্য অনুরাগী আছেন, তারা সম্ভবত এই বইয়ের সম্পর্কে খুব কম মানুষই পড়ে থাকবে কিংবা জানা থাকবে। সেই জায়গা থেকে কবিতা বিষয়ে আলোচনা করাটা একটু কঠিন। তার উপর আবার যাকে নিয়ে আলোচনা করছি, সেই প্রিয়জন কবি হাফিজ রশিদ খান যদি উপস্থিত থাকতেন, তাহলে হয়তো উনি বুঝতে পারতেন যে আমার আলোচনা, আমার দৃষ্টিভঙ্গি, আমার এই বিশ্লেষণ কতটা তার কাছাকাছি যেতে পেরেছে, তার চিন্তাকে ছুঁতে পেরেছে। এই 64 কবিতাকে পাঠ শেষে আমি 5টি বিষয় নোট ডাউন করেছি, উল্লেখ করেছি, যে বিষয়গুলো ফুটে উঠেছে আসলে মূলত পুরো কবিতা জুড়ে। যেই বিষয়টা প্রথমেই আমি উল্লেখ করব, তার কবিতা গ্রন্থের নারী ইমেজ। 10 ভুজা থেকে উত্তরবঙ্গের মেয়ে, এই পর্যন্ত এখানে নারীর কথা উঠে এসেছে বারবার। এবং নারী স্থান হচ্ছে এই কবিতার বইয়ের শিরোনাম কবিতা, যেখানে মোট 6টি কবিতা আছে। এই 6টি কবিতায় কবি নারীকে একাধারে শক্তি, নেতৃত্ব, করুণা ও মুক্তি প্রতীক হিসেবে চিত্রায়িত করেছেন। নারী স্থান এক কবিতাটা মোটামুটি বেশ দীর্ঘ কবিতা। এটি মূলত ক্ষমতা বিচ্ছিন্ন একজন জরাগ্রস্ত পিতার আবেদন। এই কবিতায় কবি নিজেকে একটি পিতৃবাদী ব্যবস্থার অংশ হিসাবে স্বীকার করেও নারীদের কোট আয়ত চোখের কিনারে আনগোট
পুনর্জন্মের আজান শুনতে চান। এটি একটি বৈপরীত্য তৈরি করেছে। একদিকে তিনি নিজের যশ, অপযশ ও রাজনৈতিক অভিজ্ঞতার দাবিদার, অন্যদিকে তিনি নিজেকে শিশু বলে পরিচয় দিয়েছেন এই কবিতা জুড়ে, নারীস্থান শিরোনামের কবিতাগুলোতে। এই দ্বৈততা একটি হতাশাগ্রস্ত, জরাগ্রস্ত পিতার আবেদনকে স্পষ্ট করে, যিনি নারী শক্তির কাছে নতুন ভরসা খুঁজছেন। এটি পুরুষতান্ত্রিকতার এক প্রকার আত্মসমালোচনামূলক অবস্থান, যা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মাঝখানে আরো 4-5টি কবিতা আছে, সামগ্রিক অর্থ এইটুকুই। তারপর নারীস্থান 6 কবিতাকে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, যেটি মূলত পুরাণের পুনর্পাঠ। এই কবিতায় নারীকে গৃহলক্ষ্মী থেকে 10 বোঝা অসুরনাশিনীতে রূপান্তরিত হতে দেখা যায়। এখানে কবি স্বীকার করেন, কোট, মুসলমানি ধারায় নাই যাহা প্রকাশের রীতি, তাই হিন্দু মতে তিনি নারী শক্তি পূজা করেছেন। এটি একটি সাহসী ও সাংস্কৃতিক সংলাপ সৃষ্টিকারী পদক্ষেপ। কবি ধর্মীয় সীমানা অতিক্রম করে একটি সার্বজনীন নারী আদর্শের সন্ধান করেন, যা গৃহস্থালীর রুটির কাজ এবং অসুরনাশের শক্তি উভয়কে ধারণ করেছে। এই চিত্রকল্পটি অত্যন্ত শক্তিশালী মনে হচ্ছে আমার কাছে। গৃহস্থশালীর সকল ভাজে বাজে সমস্যা বুঝে রাখা এবং গাঢ় সম্মোহনে বক্ষে ত্রিশূল গাথা যে নারীর সহনশীলতা ও অন্তর্নিহিত শক্তির শক্তিশালী প্রকাশ এই নারীস্থান শিরোনামের 6টি কবিতা। উত্তরবঙ্গের মেয়ে, যেহেতু নারী চরিত্রের কথা উঠে এসেছে, এর সাথে এই দুটো কবিতার সাথে আমি উত্তরবঙ্গের মেয়ে কবিতাটিও এর সাথে আলোচনায় রাখবো। এই কবিতাটি লোকজ প্রাকৃতিক সৌন্দর্যের মিথস্ক্রিয়া। এখানে নারী ইমেজ রূপক প্রতীক হয়ে উঠেছে। চন্দ্রানীর মুখে কোট, পলিবিদৌত বাংলার পরিপক্ষ ধান্যসভা আনকোট এবং তার কোট, রৌশন ত্বকে ডিজনির বাতি আনকোট। এ ধরনের বর্ণনা তাকে ব্যক্তি নির্ভরতার মধ্যে উঠিয়ে একটি অঞ্চল, একটি সংস্কৃতি ও প্রকৃতির অংশ করে তুলেছে। কবি নিজেকে কোট পূর্ণ বর্ধনের রাজকুমার আনকোট হিসেবে কল্পনা করে এই নারী ইমেজের প্রতি তার আকর্ষণ ও শ্রদ্ধাকে বাড়িয়ে তুলেছেন। এই কবিতা বইয়ের আরেকটি বিষয় যেটি উঠে এসেছে তার কবিতার মাধ্যমে, অনেকগুলো কবিতায় একইভাবে ধরা দিয়েছে, সেটি হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক বীক্ষণ। এই রাজনৈতিক ও সামাজিক বীক্ষণ এই বিষয়টি আলোচনা করার জন্য দুটো কবিতাকে আমি আশ্রয় করেছি। একটি হচ্ছে মুক্তিযুদ্ধের করুণ গীতি শিরোনামের কবিতা। এই কবিতাটি স্বাধীনতার চেতনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার করুণ চিত্র। এটি খুব সম্ভবত এই গ্রন্থের সবচেয়ে শক্তিশালী ও মনস্পর্শী কবিতাগুলোর একটি। কবি এখানে একজন ভিক্ষুকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, যিনি মুক্তিযুদ্ধের স্মৃতিকে কোট প্রেমের আগুনে আনকোট পুড়িয়ে দিতে চান। কোট শাহী বাগিচার কুঞ্জে বিচরণশীল স্বর্ণপোকা হওয়ার আকুতি, অস্ট্রেলিয়ান গাভীর নাদা আনকোট, বা কোট পোষা সারমের পেঁচানো রুমে রুমে সুগন্ধি সাপের ফেনা আনকোট হওয়ার ইচ্ছা। এগুলো সমাজের একটি বিশেষ শ্রেণীর প্রতি তীব্র ব্যঙ্গ। এটি এমন সমাজের প্রতিচ্ছবি যেখানে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ভণ্ডামি, ভোগবাদ ও শ্রেণী বৈষম্যের কাছে বলি হয়েছে। কবিতাটির শেষে সাংবাদিক আদনান খাবুসির নির্মম হত্যার উল্লেখ কবিতাকে আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে গিয়ে এর ব্যঞ্জনাকে ভয়ানক রকমের প্রাসঙ্গিক করে তুলেছে। এরপরে যে কবিতাটি রাজনৈতিক ও সামাজিক বীক্ষণের প্রতিফলন, সেটি হচ্ছে সুখে থাকুক প্রভু শিরোনামের। ক্ষমতা কেন্দ্রের প্রতি তীর্য প্রত্যাখ্যান এই কবিতা। এই কবিতা সরাসরি আক্রমণ করে যুদ্ধ, হত্যা ও শোষণের নীতিকে। কোট তোমার আগুন বৃষ্টি ঝাঁকে ঝাঁকে ঝরে, হেমোসেপিয়ান্সের স্পন্দমান মাংসপিণ্ড শিশুর শরীর আনকোট। এরকম নিষ্ঠুর বর্ণনা দিয়ে কবি প্রভু ক্ষমতা রূপক এর মুখোশ উন্মোচন করেছেন। এটি একটি রাজনৈতিক কবিতা হলেও এর আবেদন দার্শনিক। কবি শেষ পর্যন্ত বলতে চেয়েছেন, কাকে বলতে চেয়েছেন? প্রভুকে। তুমি একলাই বাঁচো, এ এক বড় আক্ষেপ, হতাশা। আমি চাই না তোমার সেই নরক সদৃশ সভ্যতা।
সবার কবিতায়, সকল কবিতা গ্রন্থে প্রকৃতি, গ্রাম ও স্মৃতির জগৎ কোনো না কোনোভাবে আসে। কবি হাফিজ রশিদ খানের এই কবিতায়ও অনেকগুলো কবিতায় এর প্রতিফলন দেখা যায়। এই মূলত যে শান্তি আমরা হারিয়ে ফেলেছি, যে বাংলাদেশ, যে জনপদ আমরা হারিয়ে ফেলেছি, তারই চিত্র। যা যা ছিল ছিল নামের কবিতা স্মৃতিপ্রেরিত প্রকৃতির জন্য এক মর্মস্পর্শী শুভগাথা। এই কবিতা কবি অতীতের একটি নির্মল প্রাণবন্ত বাংলার চিত্র এঁকেছেন। কোট লালা বাবুদের পুকুর, জিওল মৎস্যের ঘাই, গুড়ি সাপের বিলাসপ্রিয় হাঁটার বিশেষ ভঙ্গি, এসব বর্ণনা শুধু স্মৃতিকথন নয়, বরং নাগরিক আগ্রাসনে ধ্বংস হওয়া প্রাকৃতিক বাস্তুতন্ত্রের জন্য গভীর শোক প্রকাশ। কবিতাটি সৌন্দর্যের সরল গদ্যরীতির ধারা এবং গভীর মমত্ববোধ। গাঁও গ্রামের ছেলেমেয়েরা শিরোনামের কবিতায় নাগরিক জীবনে গ্রাম্য সন্তানের রূপান্তরের বেদনা, এটা আমরা এই সময়ে খুব তীব্রভাবে অনুভব করি। কবি এখানে গ্রাম থেকে শহরে পালিয়ে আসা তরুণ তরুণীদের প্রতি এক ধরনের করুণা ও হতাশা মিশ্রিত অনুভূতি প্রকাশ করেছেন। তারা তাদের চালাক, অতিকথক ও কুম্পিলক হয়ে ওঠায় তিনি বেদনা বোধ করেন। তিনি প্রশ্ন করেন, তারা কেন আহমদ ছাপা, আবুল হাসান, রুদ্র কিংবা দরিয়াপাড়ের খাট হতে পারল না, বরং হয়ে গেল যুবথবু মুর্শিদ। এটি বাংলার সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক ধারাবাহিকতা হারানোর একটি গভীর বেদনাদায়ক অভিব্যক্তি। কবি হাফিজ রশিদ খান একাধারে কবি এবং আদিবাসী গবেষক। আদিবাসীদের নিয়ে তার অনেক প্রকাশনা রয়েছে। স্বাভাবিকভাবে তার কবিতায় আদিবাসী থাকবে না, তা কি হয়? কবি দীর্ঘদিনের আদিবাসী জীবনের প্রতি অনুরাগ লুসাই কন্যা শিরোনামের কবিতায় মোহনীয় রূপ পেয়েছে। এটি একটি চিত্রময়, রূপময়, আবেগময় কবিতা। ধোঁয়াশা ধোঁয়াশা, কুয়াশা কুয়াশা দূর পাহাড়ের পাদদেশে লাল ফুল গোজা খোপায় লুসাই কন্যার বর্ণনা প্রকৃতির সৌন্দর্যের সাথে তার অস্তিত্বকে একাকার করে দিয়েছে। আদার মানিক ওর দুধ আলতা ত্বকে সবুজ রশ্মি আলো ছড়িয়ে আনকোট, এ ধরনের পঙ্ক্তি কবিতাটিকে একটি স্বপ্নের রোমান্টিকতায় ভরিয়ে তুলেছে। এ শুধু নারীর প্রতি আকর্ষণ নয়, একটি সম্পূর্ণ সংস্কৃতি, একটি ভূপ্রকৃতির প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। কবিদের আত্মসমালোচনা, দার্শনিকতা থাকবে, তাহলে নয় সে কবি। খান এই কবিতা বইয়ে এমন কিছু কবিতা রেখেছেন যেখানে তার ভিতর দিয়ে প্রকাশিত হয়েছে তার আত্মসমালোচনা, তার দার্শনিকতা। সে আমি দুটো কবিতা এখানে আলোচনায় রাখছি, যার মাধ্যমে তার আত্মসমালোচনা এবং দার্শনিকতার ছোঁয়া পাওয়া যাবে। আমার অমর হবার স্বাদটা, আত্মবিশ্লেষণের এক চমৎকার দলিল। কবি এখানে তার অমর হওয়ার স্বাদ কবিতা রাজনৈতিক বিদ্বেষ ও ব্যক্তিগত ব্যর্থতাকে নিয়ে কথা বলেছেন। অমর হবার স্বাদটা, কোট, অমর হবার স্বাদটা এক জাত খুব কালো পক্ষী। এই রূপকটি অত্যন্ত কার্যকর লেগেছে আমার কাছে। এটি তার উচ্চবিলাসের অন্ধকার ও ধ্বংসাত্মক দিকটিকে নির্দেশ করে। কবিতাটি মূল ভুলে যায় যখন কোট ফুল্লু ফোক পরা একটি চঞ্চল শিশু আনকোট তাকে কোট শান্ত হও আনকোট বলে এবং কোট স্বপ্নরঙ্গা প্রজাপতির পাখায় ঘুরে আনকোট চলে যায়। এটি সম্ভবত সহজ, নির্মল এবং জীবন বাচ্চ শক্তির প্রতীক, যা তাকে অমরত্বর স্বাদ দিয়েছে। এটি একটি গভীর আত্মজাগরণমূলক কবিতা। সমাধিলিপি শিরোনাম কবিতায় মৃত্যু চিন্তা এক অনর্বর মর্মস্পর্শী দর্শন প্রকাশিত হয়েছে। কবিতাটি অত্যন্ত ব্যক্তিগত অথচ সার্বজনীন, আবেদন সম্পন্ন। কবি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলেছে তাকে যেন কোট গাছের ছায় পাতা ধরে যেখানে সমাধি দেওয়া হয়, লোহা ইটের ঘর থেকে দূরে এই মাটির কাছাকাছি রাখার ইচ্ছা তার ভূমি ও প্রকৃতির সাথে সম্পৃক্তির গভীরতাকে নির্দেশ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুরোধ তিনি করেছেন, কোট, পাঠ করিও ঘরের কাজে জ্যোতি সহে তোমার পাশে ঘিসতে থাকা নবীন প্রাণের গ্রহে, আনকোট। এখানে কবিতা জীবনেরই অংশ। এটি পাঠ করতে হবে জীবনের
চলমানতম নতুন প্রজন্মের সাথে সংসার করে এর মাধ্যমে কবির কবিতা বিশ্বাস দর্শনেরই মর্মমূলে পৌঁছানো যায়। আমাকে বলা হয়েছে সংক্ষেপ করার জন্য, তো আমি সংক্ষেপ করার চেষ্টা করছি। যেহেতু কবিতার বই নিয়ে আলোচনা করছি, এত কয়েকটি কবিতার ভিতরের কথা বললাম, তো কবিতার বইয়ের সাহিত্যিক সৌন্দর্য এবং শৈলীগত বৈশিষ্ট্য নিয়ে যদি না বলি তাহলে অন্যায় হবে। হাফিজ রশিদ খান একদম চিত্ররূপময় কবি, আমরা জানি, এবং তার কবিতার মাধ্যমে প্রতিনিয়তই তিনি তার প্রমাণ দিয়ে থাকেন। লুসাইকন্যার বর্ণনা, উত্তরবঙ্গের মেয়েতে ধান্য শোভার উপমা, অমর হবার সাতটাতে কালো পক্ষীর রূপক, সবই পাঠকের মনে স্পষ্ট একটি দৃশ্যকল্প তুলে দিয়ে থাকে এবং স্পষ্ট। গদ্য ছন্দের প্রয়োগের ক্ষেত্রে তিনি মনসিয়ানা দেখিয়েছেন। তার অনেক কবিতা, এখানে এই বইয়ের অনেক কবিতায় গদ্য ছন্দে লেখা, এটি তার কথনভঙ্গিকে আরো প্রাঞ্জল, স্বাভাবিক ও শক্তিশালী করেছে। যা যা ছিল বা মুক্তিযুদ্ধের করুণানীতি কবিতাগুলো এর উৎকৃষ্ট উদাহরণ গদ্য রীতির। লোকজ আঞ্চলিক শব্দের প্রচুর ব্যবহার করেছেন উনি। এছাড়া বৈপরীত্যের ব্যবহার ছিল প্রচুর। যুক্তি, সংযুক্ত, বিযুক্তি, শিশু পিতা, গৃহলক্ষ্মী, 10 বছর, অসংখ্য দত্তমূলক শব্দ উনি ইউজ করেছেন খুব নিপুণভাবে এবং অর্থবোধকভাবে। সমালোচনা একটু না করলেই নয়, সম্ভাব্য দুর্বলতা আমার দৃষ্টিতে। যদিও হাফিজ রশিদ খান যদি এখানে থাকতেন তাহলে ভালো হতো। কবিতার দৈর্ঘ্য ও বিস্তারের ক্ষেত্রে মনে হয়েছে কিছু কবিতা দীর্ঘ এবং বক্তব্যপ্রবণ হয়ে উঠেছিল, যা কবিতার কাব্যিক নিটলতা আমরাকে যাকে বলি সেক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করেছে আমার কাছে মনে হয়েছে। এটা আমার ব্যক্তিগত মত, আমার অবজারভেশন। আর রাজনৈতিক বক্তের প্রত্যক্ষতা, সরাসরি ডিরেক্ট। মুক্তিযুদ্ধের করুণগীতি বা সুখে থাকো প্রভু কবিতায় বক্তব্য অত্যন্ত তীক্ষ্ণ, শক্তিশালী হলেও কোনো কোনো পাঠকের কাছে কিংবা আমার কাছে এটি কিছুটা প্রত্যক্ষ, সরাসরি বলে মনে হয়েছে। এখানে কবি কাব্যিক সূক্ষ্মতা, আড়াল কিংবা ইশারার আশ্রয় নিলেও নিতে পারতেন। আবেগের আধিক্য, কিছু স্থানে আবেগের প্রকাশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য অভিযুক্ত হতে পারেন, তার একটা আভাস কিছু কিছু কবিতায় রয়েছে, যা কাব্যিক নান্দনিকতাকে ছাপিয়ে গিয়েও থাকতে পারে। মানে আমি স্ট্রংলি বলছি না, এটা আমার অবজারভেশন। হ্যাঁ, তো এই হলো মোট কথায় কবি হাফিজ রশিদ খানের কবিতার বই সম্পর্কে আমার আলোচনা। আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে হাফিজ রশিদ খান কয়েক দশক ধরে কবিতা লিখছেন। উনি, আমার মনে হয়েছে উনি সচেতনভাবে ওনার যে শুরু, যে 80 দশক, সেই কাব্য ভাষা এবং কবিতার যে কাঠামো বা নির্মাণ আমরা যাকে বলি, তিনি সচেতনভাবে সেখানেই আটকে থেকেছেন বলবো না, উনি সচেতনভাবে সেই ভাষা, সেই গঠন, সেই নির্মাণকেই উনি ওনার শক্তি এবং উনি ওনার নির্ভরতা ভেবেছেন এবং আত্মবিশ্বাসের সাথে তিনি তাই করতে চেয়েছেন। সেখানে খুব একটি, এখন যারা কবিতা লিখে বা যারা তরুণ যারা কবিতা লিখে তারা তাকে খুব বেশি প্রভাবিত করতে পারেনি, মানে তিনি প্রভাবিত হতে চাননি। এটা তার দুর্বলতা হতে পারে কিংবা ওনার আত্মবিশ্বাসী পদক্ষেপ হতে পারে। এইটুকু ছিল কবি হাফিজ রশিদ খানের নারী স্থান ও পার্শ্ববর্তী চিত্রকল্পের উপর আমার ছোট আলোচনা। অনেক সংক্ষেপ করতে হলো। আপনারা যারা শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।